রাজনৈতিক দলের সঙ্গে আবারও বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। এজেন্ডায় রাষ্ট্র সংস্কার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। শনিবার থেকে সংলাপ শুরু, জানালেন প্রেস সচিব। বেক্সিমকো, বসুন্ধরা, এস আলম সহ 7 প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা চায় এনবিআর। কর ফাঁকি ও অনিয়মের অভিযোগ। সাকিব শিশিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর। সময় সংবাদে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে সরকার। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরা হবে সংলাপে। প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা সংলাপে অংশ নেবেন। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ ইউনুস। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আগস্টের প্রথম ভাগে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপরই দেশ পরিচালনা এবং রাষ্ট্র সংস্কারের ব্রত নিয়ে গঠন হয় অন্তর্বর্তী সরকার। শপথ গ্রহণ করিতেছি যে ক্ষমতা গ্রহণের পরপরই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার একে একে আলোচনায় বসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আগস্ট এবং সেপ্টেম্বরে অনুষ্ঠিত সেসব সংলাপে উঠে আসে আগামীর প্রেক্ষাপট। রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দেয়া বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, সংবিধান ঢেলে সাজানো সহ বহুমাত্রিক পরিবর্তনের লক্ষ্যে 6টি কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে সেসব কমিশন কাজও শুরু করেছে। আমি তো বলছি যে লক্ষ্য হচ্ছে সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতির বিষয়ে এবার নতুন করে রাজনৈতিক সংলাপের আয়োজন করতে যাচ্ছে সরকার। বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 8 অগাস্ট ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন হওয়ার পরের থেকে 2 দফা রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। দেশের প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। সংলাপে আর কি উত্থাপিত হবে এমন প্রশ্নের জবাবে জানানো হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও থাকবে আলোচ্য সূচিতে। কমিশনগুলো যেটা হয়েছে আপনারা জানেন 6টা কমিশন হয়েছে। এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। পরের সপ্তাহের শুরু থেকেই পূর্ণাঙ্গ সংস্কার কমিশনগুলো কার্যকর পদক্ষেপ নেওয়া শুরু করবে বলেও প্রত্যাশা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দ্রুত সময়ের মধ্যে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে শিক্ষা সামগ্রী বিতরণ ও ত্রাণ কার্যক্রম সম্পর্কে অবহিত করতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির সংবাদ সম্মেলন পরিচালনা করছি। মানুষের ভোটাধিকার ফেরত দিতে বর্তমান সরকারকে বেশি সময় না নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। দেশ পরিচালনার সুযোগ পেলে বিএনপি মানুষের প্রতি দায়িত্বশীল আচরণ করবে বলেও জানান তিনি। দেশের মানুষকে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নাই। আগামী দিনেও যদি জনগণের সমর্থন পায় বিএনপি ইনশাআল্লাহ দেশ শাসন করবে। কাজে বিএনপি দায়িত্বশীল আচরণ করবে। প্রায় 2 মাস এই সরকারের বয়স হতে চলছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। তারা তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ মানুষের ভোটাধিকার সেইগুলো যাতে যত দ্রুততার সম্ভব রিইনস্টেট হয়। এদিন জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সভায় অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দিনের ভোট রাতে করে ক্ষমতায় যেতে চায় না বিএনপি। তারেক রহমানের মামলা এখনো প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ জানান এই নেতা। তারেক রহমানের মামলা কেন এখনো প্রত্যাহার হলো না? বাংলাদেশের মানুষ চায় তারেক রহমান দেশে আসুক। তারেক রহমান বলেছে, আমি দিনের ভোট রাতে করে ক্ষমতায় যেতে চাই না। আমি সিল মারা ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই না। ক্ষমা চাওয়া ছাড়া দেশে আর কোনোদিন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। আগে ক্ষমা চান, আশা সারেন্ডার করেন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এবারের আন্দোলন ছিনতাই হলে দেশকে চরম মূল্য দিতে হবে, এমন মন্তব্য করে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। দুপুরে প্রেস ক্লাবে জাতীয় জরিপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে নাগরিক প্রত্যাশা বিষয়ে সেমিনারে তিনি বলেন,
নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠায় সুপারিশ দেওয়া হবে। সে অনুযায়ী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে পারে। সেমিনারে SIPG সারা দেশের 1869 জনের মতামত জরিপ প্রকাশ করে। জরিপের ফলে দেখা যায় 96% মানুষ প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করায় সমর্থন করেন, 46% রায় দেয় সংবিধান সংস্কার এবং 16% অংশগ্রহণকারী সংবিধান নতুন করে তৈরির পক্ষে। তো এবার যদি আমরা অর্জন করতে না পারি, এবারও যদি আবার ছিনতাই হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে। তো আমাদের সুফল যদি পেতে হয় তাহলে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন দরকার, আমাদের রাজনৈতিক দলে পরিবর্তন দরকার। আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্র চাই, আমাদের মন মানসিকতা গণতান্ত্রিক হতে হবে, আমাদের রাজনৈতিক দলগুলোও গণতান্ত্রিক হতে হবে, আমাদের রাজনৈতিক দলগুলোও স্বচ্ছ হতে হবে, দায়বদ্ধ হতে হবে। এবার হত্যা মামলায় রিমান্ডে সাবেক সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল নাসের চৌধুরী, সাবেক সচিব মেজবাউদ্দিন, সাবেক MP আব্দুল সালাম মুর্শেদি ও জান্নাত আরা হেনরি, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর নাসিক আদনানের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বিস্ফোরক মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে আবার রিমান্ডে নেওয়া হয়েছে। শিল্পপতি এবং ব্যাংকে যারা মালিক তাদের কি শেখ হাসিনা মিটিং করেছিল, সেই মিটিংয়ে নজরুল ইসলাম খান মজুমদার বক্তব্য রাখেছিলেন এবং তিনিও বলেছিলেন যে আপনি এই আন্দোলন দমান, এই দমনের জন্য যে টাকা পয়সা যা ধরনের সহযোগিতা করার দরকার আমরা করব। আমরা বিজ্ঞ আদালতে তার জামিনের প্রার্থনা করেছি এবং রিমান্ড বাতিলের জন্য আমরা প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার 3 দিনের রিমান্ড দিয়েছেন। 8 তারিখে এবং 5 তারিখে দোহার এবং নবাবগঞ্জে যে কোটা বিরোধী এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে এই মামলায় যেহেতু সেই 1 নম্বর আসামি এবং তার প্রত্যক্ষ সহযোগিতা এবং অর্থে এই ধরনের আন্দোলনের বিরুদ্ধে যে ঘটনাগুলো ঘটেছে, গুলিবিদ্ধ বিষয়টা আসছে আদালতের সামনে, সেই জন্য আদালত তাদের বিরুদ্ধে দোহার থানা মামলা তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড মঞ্জুর করে। বসুন্ধরা, সামিট, এসালোম, নাসা, ওরিয়ন গ্রুপ ও নগদের শেয়ার হস্তান্তর স্থগিত চায় জাতীয় রাজস্ব বোর্ড NBR। কর ফাঁকি সহ আর্থিক অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট পরিদপ্তরকে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিকে ক্রিকেটার ও সাবেক MP সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে BFIU। ব্যাংকসহ আর্থিক খাতে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে তৎপর অন্তর্বর্তী সরকার। পাচারের অর্থ ফেরানো সহ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির বিষয়েও ব্যবস্থা নিতে শুরু করেছে সরকারি সংস্থাগুলো। এবার বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, এসালোম, নাসা, ওরিয়ন গ্রুপ ও নগদের শেয়ার হস্তান্তর স্থগিত চায় জাতীয় রাজস্ব বোর্ড NBR। কর ফাঁকি সহ আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ রয়েছে উল্লেখ করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরকে চিঠি দিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে সংস্থাটি। এদিকে ক্রিকেটার ও সাবেক MP সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বুধবার পাঠানো এক চিঠিতে 5 কার্যদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয় হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট ও ডিপোজিট প্লাস স্কিম হিসেবের তথ্য দিতে বলা হয়েছে। এর আগে 2023 সালে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করে BSEC। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। পল্টন থানায় গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী সহ 8 জনকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি শুনানি হয়। এ সময় মামলা থেকে তাদের খালাস দেন জিয়াদুর রহমানের আদালত। পরে আইনজীবী বলেন, 2012 সালে ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার একটি মামলায় দীর্ঘ 12 বছর পর খালাস পেলেন আসামিরা। মামলার মোট আসামি ছিলেন 9 জন, তাদের মধ্যে 1 জন মারা গেছেন। বেঁচে না ফিরলে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও মা। 5 আগস্ট গুলিতে নিহত আনাসের চিঠি জমা পড়ল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনা সহ 25 জনের বিচার চেয়ে অভিযোগ দাখিল করেছে তার পরিবার।
এদিকে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ সহ 14 দলের বিচার চেয়ে অভিযোগ দাখিল করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। সন্তানের চিঠি হাতে হত্যায় জড়িতদের বিচার চেয়ে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে কাঁদলেন আনাসের মা বাবা। শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন ট্রাইব্যুনালে। ঘর থেকে বের হয়ে গেছে, একটা চিঠি লিখে যে মা আমি আন্দোলনে যাচ্ছি, যদি বেঁচে ফিরি তো ফিরলাম, আর যদি না ফিরি কষ্ট পাও না তোমরা। তার ঘরে থেকে কষ্ট পাওয়ার চাইতে রাস্তায় যে শহীদ হয়ে যাওয়াটা সে বেশি শ্রেয় মনে করছে, শ্রেষ্ঠ মনে করছে। কমান্ডটা মেনে নিয়ে গুলি করছে তারা, এবং যারা হুকুম দিছে তারা, এই প্রত্যেকের সাজাটা চাই। এদিন আওয়ামী লীগ সহ 14 দলের বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। তার অভিযোগ 19 জুলাই 14 দলের বৈঠকে কারফিউ ও গুলির সিদ্ধান্ত হয়, এরপরই নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। শুধু আওয়ামী লীগ না, শুধু শেখ হাসিনা না, এই যে ওয়ার্কার্স পার্টি, ইনু, তরিকত ফেডারেশন, ওয়ার্কার্স পার্টি, জাসদ, ইনু, যতগুলো দল আছে, সাম্যবাদী দল, এরা সবাই গণহত্যার আসামি। এই ধরনের মানবতা বিরোধী অপরাধের জন্য যারা দায়ী, তারা দল হোক, গোষ্ঠী হোক, অর্গানাইজেশন হোক, ব্যক্তি হোক, মিনিমাম তো ভাই 10 বছর তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত বলে আমি মনে করি। চিফ প্রসিকিউটর বলছেন 14 দলের বিচার করার এখতিয়ার রয়েছে ট্রাইব্যুনালের। দলের বিচার করা যাবে এটা আছে, কিন্তু বিচারের পরে কতটুকু শাস্তি দেওয়া যাবে সেইটা আলোচনা চলছে এবং সেটা সংশোধন করে এই আইনে সংযুক্ত করা হবে। কিন্তু সেক্ষেত্রে তদন্ত চলা বা বিচার প্রক্রিয়া শুরু করতে কোনো আইনগত বাধা নেই। এ নিয়ে মোট 51টি অভিযোগ জমা পড়ল। জুলাই আগস্টের ঘটনায় থানায় মামলা না করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের আহ্বান জানান চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গুতে 24 ঘন্টায় আরও 8 জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন 1017 জন। পুরো রাজধানী উচ্চ ঝুঁকিতে থাকলেও শনাক্তের হার বিবেচনায় সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে মুগদা, মান্ডা, যাত্রাবাড়ি, ধোলাইপাড় ও দনিয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এই তথ্য। বিশেষজ্ঞরা বলছেন ভয়াবহতা ঠেকাতে হটস্পট ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নিতে হবে। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। কম বেশি সব এলাকা থেকেই ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা। তবে ভয়াবহতার বৃত্ত থেকে এবারও বের হতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আক্রান্ত ও মৃত্যু 200 চোখে এখানকার অবস্থা বেশ নাজুক। পাশাপাশি ঢাকা উত্তর সিটি আর চট্টগ্রাম বিভাগের চিত্রও খারাপ। যে স্প্রে করা হতো এলাকা ভিত্তিক বা সিটি কর্পোরেশন ভিত্তিক, এগুলো এখন দেওয়া হচ্ছে না। সন্ধ্যার সময় আগে ওষুধ দিত, এখন এগুলো আমরা দেখতে পাই না। সবসময় যদি করা হতো তাহলে ডেঙ্গুর এতটা প্রকোপ হতো না। পরিস্থিতির অবনতি হলেও এবার ডেঙ্গু ব্যবস্থাপনায় বড় দুর্বলতা হচ্ছে। প্রতিবার বর্ষা মৌসুমে এডিসের জরিপ হলেও এবার তা করেনি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ। এমনকি বর্ষা পূর্ব জরিপেরও তেমন ইঙ্গিত মিলছে না, যা রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। জরিপগুলো হলে একটা চিত্র পাওয়া যায় যে যে জায়গায় জরিপ হয়েছে কোথায় কোথায় বেশি রোগী পাওয়া যাচ্ছে এবং মশা নিয়ন্ত্রণের কাজটা করতে পারি। কাজেই সেটা তো নিশ্চয়ই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রোগীর যে তথ্যগুলো আছে সেই ঠিকানা ধরেও কিন্তু এই কাজটা করা যায়। তবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের জরিপে যে চিত্র মিলছে তা বেশ উদ্বেগজনক। জরিপ অনুযায়ী ঢাকার প্রায় সব এলাকায় এডিস মশার ঘনত্ব বা ব্রুটো ইন্ডেক্স 20-এর বেশি, যার অর্থ দাঁড়ায় পুরো রাজধানী এখন ঝুঁকিপূর্ণ। এমনকি উত্তরা, ধানমন্ডি, গুলশান, বনানীর মতো অভিজাত এলাকায়ও ব্রুটো ইন্ডেক্সের মাত্রা 50-এর বেশি। আর এডিসের ঘনত্ব ও রোগীর হার বিবেচনায় সবচেয়ে ভয়াবহ অবস্থা মুগদা, মান্ডা, যাত্রাবাড়ি, দোলাইপাড়, দনিয়া এলাকায়। পুরো ঢাকাটাই এখন হটস্পট। পুরো ঢাকা শহরেই এই ব্রুটো ইন্ডেক্স 20-এর উপরে আছে। তো 20-এর উপরে থাকাটাই মানে হচ্ছে আমাদের জন্য ডেঞ্জারাস। তবে কোনো কোনো জায়গায় এই ব্রুটো ইন্ডেক্স আমরা 90 পর্যন্ত পাচ্ছি। এই এডিস মশার ঘনত্বর সাথে ডেঙ্গুর একটি সম্পর্ক আছে, আবার এর সঙ্গে ডেঙ্গু রোগীও থাকতে হবে। যে কোনো একটা জায়গায় যদি আমরা কেটে দিতে পারি তাহলেই কিন্তু ডেঙ্গুটাকে ম্যানেজমেন্ট করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন হটস্পট ব্যবস্থাপনার দিকে নজর না দিলে আরও অবনতি হবে পরিস্থিতির। ডেঙ্গু নিয়ন্ত্রণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পর্যাপ্ত তথ্যের ভিত্তিতে সঠিক কর্মপরিকল্পনা নির্ধারণ করা। কিন্তু এবার সেখানেই বড় ঘাটতি, যার পরিণতি হচ্ছে হাসপাতালে ক্রমেই বাড়ছে রোগী চাপ, বাড়ছে মৃত্যুর মিছিল। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। সংবাদ।
আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডারের দর 35 টাকা বাড়িয়ে 1456 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআইআরসি। অন্যদিকে স্পট মার্কেট থেকে 2 জাহাজ এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। প্রতি মাসেই এলপি গ্যাসের দাম সমন্বয় করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিএআরসি। সেই ধারাবাহিকতায় অক্টোবর মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করেছেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। বুধবার বিকেলে কারওয়ান বাজারে বিএআরসি সভাকক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোক্তা পর্যায়ে 35 টাকা বেড়ে 12 কেজি সিলিন্ডারের দাম 1456 টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত সেপ্টেম্বরে ছিল 1421 টাকা। মূল বিষয় যেটা যে সঠিক দামে পাওয়া, এটা কোনো তাৎক্ষণিক কোনো সমাধান এটা আমি দেখি না। এখানে বেশ কয়েকটা দুর্বলতা আছে, উইকনেস আছে, যেটা আমি দেখেছি। এটা আইনেও রয়েছে এবং এই পদ্ধতিতেও রয়েছে। বিআরসি চেয়ারম্যান জানান, ডলারের দাম বৃদ্ধিতে কিছুটা বেড়েছে এলপিজির দর। সৌদি সিপি অনুযায়ী এই মূল্য নির্ধারণ করেছে সংস্থাটি। জ্বালানি যদি কম্পেয়ার করি, আমি জ্বালানির প্রাইস, আমি যে গ্যাস ইউজ করি ঘরে চুলায়, এটার কি বাজার মূল্য দিচ্ছি আমরা? সো ওই অনুপাতে এটার মূল্য, কারণ এখানে কিন্তু আমি এই পারচেজ প্রাইস নাই, আমার প্রোডাকশন প্রাইস এখানে ইনভেস্টমেন্টের বিপরীতে এটা খুব বেশি না। বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক সহ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 121 টাকা 32 পয়সা। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করার বেসরকারি এলপিজির প্রতি কেজি নির্ধারণ করা হয়েছে 117 টাকা 49 পয়সা এবং 66 টাকা 84 পয়সা নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার অটো গ্যাসের মূল্য। এদিকে স্পট মার্কেট থেকে 2 জাহাজের এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জ্বালানি সুনিশ্চিত করব এলএনজি ইম্পোর্ট, আর আমাদের সারের ইম্পোর্ট করার জন্য আমরা কতগুলো ক্রয়াদেশ আমরা অ্যাপ্রুভ করেছি। এছাড়া কৃষিকাজে এবার সারের কোনো কমতি হবে না বলেও জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 52 ঘন্টা পর স্বাভাবিক হলো নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল। সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিয়েছেন বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। আটক করা হয়েছে বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ারকে। এদিকে গাজীপুরের ভোগড়ায় চাকরির দাবিতে মহাসড়ক অবরোধ করেন অনেকে। পরিস্থিতি অস্বাভাবিক হলে ছুটি ঘোষণা করা হয় বেশ কয়েকটি কারখানায়। অফিসে বেতন দেয় নাই তো, পরে আজকে আবার বেতন দিচ্ছে, এই কারণে ওদিকে গ্যাঞ্জাম হচ্ছে, এদিক দাও আসছে, এদিক দাও ছুটি দিয়ে দিচ্ছে। বাইরে দিয়ে আইয়া ঢিল ছড়ে কাজ ভাঙে, এলিগা ফ্যাক্টরি ছুটি দিয়ে দেয়। নিরাপত্তার শিল্পাঞ্চলে বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। এদিকে শ্রম ও কর্মসংস্থান সচিব বলেছেন, পোশাক কারখানায় অসন্তোষ দূর করতে শ্রমিক মালিক সহ সবাইকে নিয়ে কাজ করছে সরকার। আশা করছি যে সবাই শান্ত হবে। আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিরসন করব। উৎপাদন স্বাভাবিক করতে শিল্প এলাকার পরিস্থিতি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছেও বলেও জানান সচিব। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। সময় সংবাদ। মহালয়ার সকালে সূচনা হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার। ভোর থেকে মন্দিরে মন্দিরে চলে চণ্ডী পাঠ ও দেবী বন্দনা। শরতের শুভ্র ভোরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে সূচনা হলো মহালয়ার। তুমি দয়াময়ী। সনাতন ধর্মমতে পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনার ক্ষণ। উমা আসছেন বাপের বাড়ি, তাই তো দেবীকে আমন্ত্রণ জানাতে ভোর থেকে মন্দিরে ভিড় করেছেন ভক্তরা। দেবীর কাছে আমরা যেটা বন্দনা করি, যেটা যে যত অশুভ শক্তি আছে সব শেষ হোক। চণ্ডীপাঠ শেষে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় জল ও তর্পণ দেয়া হয়। এরপর শুরু হয় বেলগাছতলায় মহালয়ার বিশেষ পূজা। ভক্তরা জানায় তাদের প্রত্যাশা শঙ্কা কাটিয়ে এবারে পূজা হবে সার্বজনীন। এই বছর মায়ের কাছে এইটাই চাওয়া যে আমরা যেন ভালোভাবে থাকতে পারি, আমাদের দেশকে শান্ত করো, সবাইকে ভালো রাখো। এবছর দেবী দশভুজা মর্তলোকে আসবেন দোলায়, যাবেন ঘটকে চড়ে, যার দুটি অশনি সংকেত। তবু ভক্তদের চাওয়া শুভ শক্তির পালন করবেন অসুর বিনাশিনী দেবী দুর্গা। আমাদের এই দেশটি একটি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে
একটি নূতন দিনের সন্ধানে বেরিয়েছে। আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে দেবীর কৃপায়। এবার দেশ জুড়ে প্রায় ৩২,০০০ পূজা মণ্ডপে পূজা হওয়ার কথা রয়েছে। এবছর ভক্তদের কামনা, মা সকল অসুর বধ করবেন, অশুভ শক্তি নাশ করবেন এবং সমস্ত দেশে শান্তি প্রতিষ্ঠা করবেন। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েল ভূখণ্ডে ইরানের নজিরবিহীন হামলার পর প্রতিশোধের আগুনে জ্বলছে তেল আবিব। কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তেহরানের দাবি, মঙ্গলবারের হামলায় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ৯০% ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত এনেছে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আজ রাতেই জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বরাতে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানায় ৯০% ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সফল অভিযানের প্রশংসা করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে তেল আবিবকে রক্ষায় যোগ দেয় যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ পশ্চিমা মিত্র কয়েকটি দেশ। তেহরান ক্ষেপণাস্ত্র ছোড়ার পরই পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে পেন্টাগন। ইরানের এমন হামলার পরে গোপন বাংকারে বৈঠকে বসেন ইসরায়েলি প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। পরে এক বিবৃতিতে ইরান চরম ভুল করেছে বলে উল্লেখ করে দেশটিকে এমন হামলার চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে এবার ইসরায়েল ইরানের সংঘাত ভয়াবহ বিপদের আলামত বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। জ্বালানির বাজার অস্থির হওয়ার শঙ্কা তার। সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। আপাতত বড় ধরনের প্রেশার ডেমোক্র্যাটসরা দিবে না ইসরায়েলের উপরে, সেটা স্পষ্টত। কারণ ডেমোক্র্যাটসরা মনে করছে যে এই সময় যদি বড় আকারে ইসরায়েলের উপর প্রেশার যদি তারা দেয়, তাহলে আমেরিকার ভিতরে যে হোয়াইট ভোট বা জুইশ ভোট সেটা তারা হারাবে। আজকে যদি বড় আকারে যদি সিজফায়ার হয়, যেটা আমেরিকাও চেষ্টা করেছিল একসময়, তাহলে নেতানিয়াহু ক্ষমতায় থাকার সম্ভাবনা বলতে একেবারেই শূন্যে কোঠায় নেমে যাবে। বড় আকারে যদি যুদ্ধ শুরু হয়ে যায়, যেখানে আমেরিকাও জড়িত সরাসরিভাবে, সেটা আবার আমেরিকার ভিতরে ব্যাকফায়ার করার যথেষ্ট সম্ভাবনা আছে। সাপ্লাই লাইনের উপর একটা প্রেশার পড়তেই পারে, কোনো সন্দেহ নেই। বিভিন্ন জিনিসের দাম বাড়তে পারে, জাহাজের ইন্স্যুরেন্স বেড়ে যাবে, সময়ও বেড়ে যাবে যদি কোনো একটা কনফ্লিক্টটা বাড়তেই থাকে। কারণ যেই পরিস্থিতি দাঁড়িয়েছে, ইসরায়েল, ইরান বা লেবাননের মধ্যে সীমিত না, এখানে বড় অংশেই বিশ্বের, বিশেষ করে যেখানে মুসলিম মেজরিটি যেসব দেশগুলো আছে, তাদেরও একটা পদক্ষেপ নিতে হবে। এবারে ক্রিকেট। প্রথম টি-20 খেলতে কানপুর থেকে গোয়ালিয়র পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একই দিন মধ্যপ্রদেশে পা রেখেছে টিম ইন্ডিয়াও। তবে এক ফ্লাইটে সবাই নয়, কেউ দলগত, কেউ বা নিজের মতো করে। গোয়ালিয়র পৌঁছে বুধবার কোনো দলই করেনি অনুশীলন। বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় হোটেলে যায় দুদল। মধ্যপ্রদেশ থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। বিমানবন্দরে কড়া নিরাপত্তা, মুহুর্মুহু সাইরেন, রানওয়ে থেকে সরাসরি টিম বাসে। গেট দিয়ে বাংলাদেশ দলকে বের করার ঝুঁকি নেয়নি নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা। গাড়িবহর দ্রুত গতিতে ছুটল হোটেলের পথে। ভারতে এর আগেও বহুবার খেলতে এসেছে বাংলাদেশ দল, তবে পরিবর্তিত পরিস্থিতিতে এবার ভিন্ন আবহ। চেন্নাই কিংবা কানপুরেও ছিল নিরাপত্তার চাদরে ঢাকা, তবে গোয়ালিয়র যেন ছাড়িয়ে গেল ওই দুই শহরকেও। কারণ ভারত বাংলাদেশ সিরিজ বাতিলের প্রথম দাবি যে উঠেছে এই শহরেই। ম্যাচটির দিন যে হরতাল ডেকেছে অখিল ভারত হিন্দু মহাসভা। আনুষ্ঠানিকভাবে সাকিব পরবর্তী টি-20 যুগের প্রথম সিরিজ। ঢাকা থেকে মঙ্গলবার দিল্লি আসা দলের 10 সদস্যের সঙ্গে এদিন যোগ দিলেন টেস্ট স্কোয়াড থেকে টি-20 দলে জায়গা করে নেওয়া বাকি 5 জন। একই বিমানে ছিলেন ভারতীয় দলের সদস্যরাও, তবে যারা টেস্টে না থেকে শুধু টি-20 স্কোয়াডে আছেন, তারা এসেছেন সকাল 11টা নাগাদ।
গোয়ালিয়রে এসেছেন তামিম ইকবালও, চলতি সিরিজে যিনি আছেন ধারাভাষ্যকারের দায়িত্বে। তবে ক্রিকেট থেকে সাময়িক নির্বাসনে গেলেও এই বাহাতি ওপেনারের খ্যাতি যে এতটুকুও কমেনি তা বোঝা গেল ভিন দেশে এমন সেলফি শিকারীর আবদারে। চেন্নাই হয়ে কানপুর সাদা পোশাকে ব্যর্থতার ফিরিস্তি দীর্ঘ থেকে হয়েছে আরও দীর্ঘ। তবে নতুন ভেন্যু, নতুন ফরম্যাট, টি-20তে সাকিব পরবর্তী যুগের যাত্রা আর 2026 বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা, যার ইতিবাচক শুরুটা হোকেই গোয়ালিয়রেই। মাহবুব রিমন, সময় সংবাদ, গোয়ালিয়র, মধ্যপ্রদেশ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজনৈতিক দলের সঙ্গে আবারও বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। এজেন্ডায় রাষ্ট্র সংস্কার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। শনিবার থেকে সংলাপ শুরু, জানালেন প্রেস সচিব। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।